প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি পেত্নীর ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠিয়েছেন আমার একজন লিসেনার্স। ওনার নাম পরিচয় আমি সঙ্গত কারণেই আপনাদের সামনে শেয়ার করছি না। তো উনি আমাকে যেভাবে লিখে ঘটনাটি পাঠিয়েছেন আমি আপনাদের সামনে ঠিক তেমনি উপস্থাপন করছি। অনেক রাত করে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বাড়ি ফিরছি। রাত বেশি হওয়াতে গ্রামের রাস্তায় গাড়ি পাইনি। অন্ধকারে আকাশের চাঁদের আধো আলোকে সঙ্গী করে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আশেপাশে কেউ নেই। মাঝে মাঝে পাশের খোলা মাঠ থেকে শিয়ালের ডাক শোনা যায়। হঠাৎই আকাশের অবস্থা পাল্টে যায়। কিছুক্ষণ আগেও কি সুন্দর চাঁদের আলোতে এগোচ্ছিলাম, মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে কোনো বৃষ্টি হতে পারে। আরও অনেকটা পথ বাকি আছে বাড়ি যেতে। সাথে ছাতা নেই, তাই বৃষ্টি হলে ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত রাতে একা হাঁটছি, যদি এখন সত্যি বৃষ্টি হয় তাহলে কোথায় দাঁড়াবো? হঠাৎ দেখি রাস্তায় আমার থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সেটা হেঁটে সামনের দিকে যাচ্ছে। আমি আরেকটু সামনে যেতেই দেখি একটা বয়স্ক মহিলা লাঠিতে বর করে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এত রাতে রাস্তায় একটা মহিলাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভূত প্রেত নিয়ে নানান গল্প কথা শুনেছি, তাই এখন সেই সব কথা মনে পড়ছে। যখনই মহিলাটাকে অতিক্রম করছি তখন আমি খেয়াল করি মহিলাটি বড় একটা ঘুমটা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। হাতের লাঠিটাও কেমন যেন দেখতে। একটু সামনে এগোতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর তখনই বাদে বিপত্তি। এত রাতে কোথাও কোনো ঘর বাড়ি নেই, কোথাও যে একটু আশ্রয় নেব সেটারও ব্যবস্থা নেই। তাই কিছুক্ষণ সামনের দিকে দৌড়াতে থাকি। একসময় একটা পরিত্যক্ত একটা ছোটো টঙের মতো ঘরের সামনে এসে দাঁড়াই। তাতে বৃষ্টি থেকে বাঁচা গেল। একা পরিত্যক্ত ছোটো ঘরটির সামনে দাঁড়িয়ে আছি। বৃদ্ধা মহিলাটির কথা ভেবে অনেক কষ্ট লাগছে। বেচারি মহিলা কি করছে এখন? রাস্তায় কোথায় গিয়ে উঠে কে জানে। আমার তো মনে হচ্ছে মহিলাটি এই বৃষ্টিতে ভিজতেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বাতাসে বৃষ্টির পানি গায়ে এসে পড়ছে। তাই একটু সরে দাঁড়াতেই কারো সাথে আমার ধাক্কা লাগে, আর সাথে সাথে আমি চমকে গিয়ে পাশে তাকাতেই যা দেখি তা দেখে খুবই অবাক হই। পাশে তাকাতেই দেখি রাস্তায় দেখা সেই বৃদ্ধা মহিলাটি আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি খুব অবাক হলাম। আচ্ছা, এই মহিলা এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলো? আরে সে তো বৃদ্ধা ও হাতে লাঠিতে বর করে চলে, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলো? ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। মহিলাটির মুখে এখনো লম্বা ঘুমটা দেওয়া, তার শরীর একটু ভিজেনি। একই মহিলার শরীর একটুও ভিজল না। এটা কি করে সম্ভব? ভাবতেছি ও ভয়ে ভয়ে আসি। যেহেতু এখানে আমি আর মহিলাটি ছাড়া আর কেউ নেই, আমি সাহস করে কয়েকবার জিজ্ঞেস করি, চাচি আপনার বাড়ি কোথায়? তখন উনি কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখানেই থাকি। এটা শুনে আমি উনার দিকে তাকাতেই ভয় পেয়ে যাই। দেখি মহিলাটির মুখে এখন ঘুমটা নেই, বাতাসে ঘুমটা উড়ে গিয়েছে। কালো ও লাল দেখতে ভয়ানক সেই মহিলাটিকে দেখে আমি ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকি। একটু পরই আমার শরীর একেবারেই ভিজে যায়। ভয়ে আমি পেছনে ফিরে তাকানোর সাহস পাইনি। শুধু পেছন থেকে বারবার শুনতে পাচ্ছি, কি হলো? তুমি বৃষ্টিতে ভিজেই চলে গেলে, দাঁড়াও বলছি। কিন্তু ভয়ে আমি সেদিকে কান দেইনি। কিছুটা যাওয়ার পর দেখি রাস্তার পাশে একটা বাচ্চা কান্না করছে। এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি অবাক হয়ে গেলাম। এত রাতে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে বাচ্চা এলো কোথা থেকে? বাচ্চাটিকে এভাবে ফেলে যাওয়াটা কি ঠিক হবে? না না, থাক। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক সময় খারাপ কিছু মানুষের বাচ্চার রূপ ধারণ করে থাকে। যদি এটাও মানুষের বাচ্চা না হয়ে থাকে তাহলে তো বিপদ। এটা ভেবে সামনের দিকে হাঁটতেই যাব, অমনি বাচ্চাটি কান্না করতে থাকে। আর আমিও বাচ্চাটির কান্না শুনে আর থাকতে পারলাম না। আর কিছু না ভেবেই দৌড়ে বাচ্চাটির কাছে গেলাম।
সেখানে যেতেই দেখি একটি মহিলা বাচ্চাটিকে কুলে নিয়ে বসে আছে। মহিলাটিকে কয়েকবার ডাক দেই, এই যে শুনছেন, আপনার বাচ্চাটি কান্না করছে কেন? আর এই বৃষ্টির মধ্যে এত রাতে আপনি এখানে কি করছেন? বাচ্চাটির তো ঠান্ডা লেগে যাবে। আমার কথা শুনে মহিলাটি আমার দিকে তাকায়, আর তখনই আমি সবচেয়ে অবাক হই। আরে এটা তো রাস্তায় দেখা সেই বৃদ্ধ মহিলাটি, সে এখানে এলো কিভাবে? তাকে তো আমি কিছুক্ষণ পূর্বে রাস্তার পাশে ছোট টঙের সামনে দেখে এলাম। এটা কিভাবে সম্ভব? তখন আর আমার বোঝার বাকি নেই যে এটা আসলে কি। আমি যেই না বাড়ির পথে পা বাড়াই, অমনি সেই মহিলাটি তার কুলের বাচ্চাটাকে রাস্তার পাশে ছুঁড়ে মারে ও ভয়ানকভাবে আমার দিকে আসতে থাকে। তখনও মহিলার হাতে সেই লাঠি ছিল। সে আস্তে আস্তে লাঠিতে ভর করে আমার দিকে আসতে থাকে। আমি খেয়াল করি যেখানে বাচ্চাটিকে ছুঁড়ে মেরেছে সেখানে পানি এখনও নড়ছে। ভয়ে ভয়ে আমি সেখান থেকে দৌড়ে পালাতে থাকি। একসময় আমি বাড়ির কাছে চলে আসি, আর আমার ঠিক সামনেই পাশের বাড়ির এক চাচাকে দেখি। উনি টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করে মাকে সব কিছু খুলে বলি। মা আমার কথা শুনে ভয় পেয়ে যায়। বলিস কি তুই এসব? মাকে বলি ওই ভয়ানক মহিলাটি আমার পিছু নিয়েছিল। তখন মা বলে, বাবা তুই যা দেখেছিস তা ভালো না, তুই খুবই খারাপ কিছু দেখেছিস। তোকে পাশের বাড়ির কাকার কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসি। একথা বলে মা আমাকে সাথে নিয়ে পাশের বাড়ির কাকার কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসেন। মা বাড়িতে এসে আমাকে বলে, বাবা তুই যা দেখেছিস এটা কোনো মানুষ না, এটা শুধু ছেলে বা পুরুষদেরই ধরে। এটা একটা পেতনি। এই পেতনি যে কোনো সময় সুযোগ পেলে যে কোনো ছেলে প্রাণ নিয়ে নেয়। তুই ঠিক আছিস তো বাবা? আমি মাকে বলি, আরে মা তুমি এত চিন্তা করো না, তোমার ছেলে এখন আর ছোট নয়, আমি বড় হয়েছি। মা বলে, বাবারে মায়ের কাছে ছেলেরা কখনো বড় হয় না, সব সময়ই ছোট থাকে। তুই একটু সাবধানে চলাফেরা করবি। আমি ঠিক আছে বলে ফ্রেশ হতে যাই। এক সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরদিন সকালে রাতে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে এলাকার সমবয়সীদের সাথে আলোচনা করি। সেখানে ফাহিম, খালেদ, শিফাত ছিল। তাদের মধ্যে শিফাত এ ঘটনা শুনে বলে, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে তো ভালোই হয়। আমি জিজ্ঞেস করি, ভালো হয় মানে? আমার ভয়ে প্রাণ যায় অবস্থা, আর তুই কিনা বলছিস ভালো হলো। আচ্ছা শিফাত, তুই একথা কেন বলছিস? শিফাত বলে, দোস্ত গত রাতে তুই যে পেতনিটাকে দেখেছিস সে পেতনিটাকে আমার প্রয়োজন। শিফাতের মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি। কি রে, তোর মাথা ঠিক আছে তো? তুই ওই পেতনিকে দিয়ে কি করবি? শিফাত বলে, আরে বেটা, পেতনি আমার কোনো দরকার নেই, আমার তো দরকার শুধু ওই পেতনির মাথার চুল। একথা বলেই সে লোভনীয়ভাবে হাসতে থাকে। শুনেছে পেতনির চুলেই নাকি পেতনির সব শক্তি লুকায়িত থাকে। এই চুল আনতে পারলে সে অনেক কিছু করতে পারবে। শিফাতের মুখে একথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। শিফাত শুন, এটা ছেলে খেলা নয়, এই ভয়ানক পেতনি মহিলাটি তোর জীবনও কেড়ে নিতে পারে। শিফাত বলে, আরে আমি কি পেতনিকে সে সুযোগ দেব নাকি? আমি সেভাবেই যাব। আমরা সবাই মিলে শিফাতকে অনেক বুঝালাম, ভাই এটা করিস না, এর জন্য তোকে চরম মূল্য দিতে হবে। কিন্তু না, শিফাত কিছুতেই মানতে রাজি নয়। তখন সবাই যার যার মতো বাড়ি ফিরে যায়। সেদিন রাতে আমি, ফাহিম, খালেদ একসাথে বসে গল্প করছিলাম। হঠাৎই দেখি শিফাত হাতে একটা টর্চ নিয়ে আমাদের দিকে আসছে। এটা দেখে ফাহিম ও খালেদকে বলি, এই দেখ শিফাত এদিকেই আসছে। ফাহিম বলে, হ্যাঁ, আরে তাই তো, এত রাতে সে কোথায় যাবে? দেখতে দেখতে শিফাত আমাদের কাছে চলে আসে। কিরে শিফাত, তুই এই মাঝরাতে কোথায় যাচ্ছিস? আর যেভাবেই হোক আমি পেতনির মাথার চুল নিয়ে আসবই, আর সেই চুল দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একথা বলেই সে হাসতে হাসতে বাহিরে অন্ধকারে মিশে গেল। আমি ফাহিম ও খালেদকে বলতে থাকি, কিরে শিফাত কি পাগল হয়ে গেল নাকি? পেতনির চুলে কি আসলেই অলৌকিক কোনো ক্ষমতা থাকে নাকি? ফাহিম বলে, সে একথা তার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছে। যদি পেতনি সত্যিই থেকে থাকে তাহলে আমাদের কিছু একটা করতে হবে। যাই হোক, আমাদের কিন্তু শিফাতকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চল, দেখি শিফাত কোথায় গেছে। ফাহিম ও খালেদকে সঙ্গে নিয়ে আমি সামনের দিকে হাঁটতে থাকি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তাই
তাই বেশি দূর দেখাও যাচ্ছে না। আমরা তিনজন একটি মাত্র টর্চের আলোতে সামনের দিকে হাঁটতে থাকি। আমার কিছুটা ভয় করছে, কেননা গত রাতে আমি সেই ভয়ঙ্কর পেতনিকে দেখেছিলাম। আমি ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। চারপাশে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা অনেকটা পথ যাই, কিন্তু কোথাও সিফাতকে দেখতে পারছি না। একসময় তিনজনে মিলে সিফাতকে ডাকতে থাকি, কিন্তু কোথাও সিফাতকে খুঁজে পাচ্ছি না। হঠাৎই আমার কাছে মনে হয় পাশের ঝোপের আড়ালে কেউ বসে আছে। আমি তাদেরকে না বলেই সেখানে থেমে যাই। আমার কাছে কোনো টর্চ নেই, তাই অন্ধকারে ঝোপের আড়ালে দেখার চেষ্টা করি কে এখানে, কিন্তু সেখান থেকে কেউ সাড়া দেয় না। দেখি ফাহিম ও খালেদ আমাকে রেখে অনেক দূর চলে গেছে। আমার কিছুটা ভয় ভয় লাগছে। ঝোপের আড়ালে আসলে কে বসে আছে? কোথাও সিফাত নয় তো? আমি সিফাতের নাম ধরে ডাকি, এই সিফাত, তুই এখানে কি করিস? কিন্তু না, আমার ডাকে সেখান থেকে কেউ সাড়া দেয় না। একবার আমি চিন্তা করলাম হয়তো কেউ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঝোপের আড়ালে গেছে, তাই আমি খানিকটা সময় অপেক্ষা করি। ততক্ষণে তাকিয়ে দেখি ফাহিম ও খালেদ অনেক দূরে চলে গেছে। এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না, কেননা চারপাশে অন্ধকার থাকলেও ভালো করে খেয়াল করলে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আমি আবারও কয়েকবার ডাক দেই, কিরে এখানে সিফাত আছিস? কারো সাড়া না পেয়ে আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আস্তে আস্তে ঝোপের আড়ালে গিয়ে দেখি কেউ একজন সেখানে বসে আছে। অন্ধকারে ভালো করে বোঝাও যাচ্ছে না যে কে বসে আছে। আমি সেখানে গিয়ে সেটার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করি, কে রে? আর তখনই আমি সব থেকে ভয় পাই। দেখি এমন আমি যার কাঁধে হাত রেখেছি সে আর কেউ নয়, গত রাতে দেখা সেই ভয়ঙ্কর মহিলাটি এখন ঠিক আমার সামনেই বসে আছে। আর মহিলাটি সরাসরি তার ঘাড় ঘুরিয়ে বলতে থাকে, বাবা তুই এসেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। এটা শোনা মাত্রই আমি ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু সেখানে এতটাই অন্ধকার ছিল যে আমি ঠিকমতো দৌড়াতে পারছি না। এক সময় খেয়াল করি মহিলাটি আমার পিছু নিয়েছে। সে বারবার বলছে, বাবা তুই পালাচ্ছিস কেন? আমি দ্রুত দৌড়াতে গিয়ে হঠাৎই কোনো একটা গাছের সাথে ধাক্কা খাই, আর সেখানেই মাটিতে পড়ে যাই। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যায়, তারপর আর কিছু মনে করতে পারি না। যখন আমার চোখ খুলে তখন দেখি আমার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে ফাহিম, খালেদ ও সিফাতও দাঁড়িয়ে আছে। আমি স্বাভাবিক হলে তারা আমাকে জিজ্ঞেস করে, কী রে আনোয়ার, হঠাৎই তোর কি হয়ে গেল? তুই তো আমাদের সাথেই ছিলি, তাহলে তুই কখন সেই ঝোপের পাশে গেলি? রাতে ঘটে যাওয়া সব কিছুই আমি তাদেরকে খুলে বলি। তারা এটা শুনে ভয় পেয়ে যায়। সিফাত বলতে থাকে, কিন্তু পেতনিটা কেন যে আমার সামনে পড়ে না? সিফাতকে সাবধান করে আমি বলতে থাকি, বেটা এখন আর বাড়িস না, কেননা গেল রাতে আমি যা দেখেছি তা খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু সিফাত, হঠাৎই তুই কোথায় চলে গিয়েছিলি? সিফাত বলে, আরে বেটা আমি তো হাতে টর্চ নিয়ে আপুর বাড়িতে গিয়েছিলাম, আর তোরা ভেবেছিলি আমি পেতনিকে ধরতে গেছি। আমি রেগে গিয়ে সিফাতকে কয়েকটা ঘুষি দিয়ে বলতে থাকি, আর কোনোদিন যদি এভাবে আমাদের সাথে মজা করেছিস তাহলে তোর একদিন কি আমাদের একদিন, চল এখন একটু ঘুরে আসি। সিফাত বলে, ও হে, আমি তো আজ রেশমাকে দেখতে যাব। রেশমার কথা শুনে জিজ্ঞেস করি, আচ্ছা তোদের ভালোবাসা কতটুকু গড়ালো? সিফাত বলে, আর বলিস না, মেয়েটার অনেক দেমাক, সে আমাকে পাত্তাই দিতে চায় না। এটা শুনে আমি বলি, তাহলে এই মেয়ের চিন্তা মাথা থেকে বাদ দে। যেই মেয়ে তোকে মূল্যায়ন করবে না, তোর সাথে ভালো বিহিত করবে না, তার কাছ থেকে কি ভালোবাসা আশা করবি? সিফাত বলে, দোস্ত আমি তো মেয়েটাকে সত্যিই ভালোবাসি, সত্যিই তাকে আমি অনেক ভালোবাসি। খালেদ বলে, কিন্তু তাদের অবস্থা একবার ভেবে দেখেছিস? তারা কত ধনী, আর তোর কি আছে? সিফাত বলে, দেখ খালেদ, এটা তুই বুঝবি না, ভালোবাসা কখনোই সম্পদ দেখে হয় না। সিফাত আস্তে আস্তে সামনের দিকে হাঁটে। সে বলে, তোরা এদিকে আয়, একটা জিনিস দেখাই। আমরা কৌতূহল নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই। সিফাত হাত উঁচিয়ে বলতে থাকে, ওই দেখ একটা খেজুর গাছ। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, এটা যে খেজুর গাছ, আমরা তো তা দেখতেই পাচ্ছি। তুই আমাদের নতুন করে খেজুর গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিবি নাকি? একথা বলে আমরা সবাই হাসতে থাকি। সিফাত আমাদের থামিয়ে বলে, ওরে বুকার দল, আমার কথা তো শেষ হয়নি এখনো।
আমরা চুপ হলে সে বলে, ওই যে খেজুর গাছটি দেখছিস, ওই যে দেখ, খেজুর গাছের মাঝখানে অন্য একটি গাছ দেখা যাচ্ছে। তোরা বল, এই গাছটি কি এখানে কেউ রোপণ করেছে? আমরা মাথা নাড়িয়ে বলি, না তো। সে বলে, তাহলে একবার চিন্তা করে দেখ, খেজুর গাছটি সেই বড় গাছটাকে আপন করে ভালোবেসে নিজের মধ্যেই ঠাঁই দিয়েছে। ভালোবাসা হলো এই গাছগুলোর মতো। আমি সিফাতকে থামিয়ে বলতে থাকি, আর একদিন এই পর গাছটি বড় হয়ে খেজুর গাছটিকে মেরে ফেলবে। তখনই খেজুর গাছের কোনো অস্তিত্ব থাকবে না। এই তোর ভালোবাসা। সিফাত বলে, আরে বেটা, তোরা ভালোবাসার মানে বুঝবি না, তাই তো এখনও তোরা সিঙ্গেল আছিস। সিফাত কবির ভাষায় বলতে থাকে, আরে ভালোবাসা তো হলো মনকে মন চেনা। যদি একটি মন আরেকটি মনকে চিনতে পারে, বুঝতে পারে, সেটাই ভালোবাসা। আমরা সিফাতকে থামিয়ে বলি, আরে বেটা, ভালোবাসার অর্থ পরে বলবি। এখন দেখ, ওই যে তোর ভালোবাসার মানুষটা সেজেগুজে এদিকেই আসছে। সিফাত সেদিকে তাকাতেই খুশিতে আত্মহারা হয়ে যায়। এই তোরা সবাই লুকিয়ে পড়, রেশমা আমাকে তোদের সাথে দেখলে অন্যরকম ভাববে। সিফাতের কথা মতো আমরা তিনজনই একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। রেশমা কাছে আসতেই সিফাত তার সাথে ভাব বিনিময় করার চেষ্টা করে, কিন্তু রেশমা তাকে কোনো পাত্তা দেয় না। আমরা আড়াল থেকে সবই দেখছি। সিফাত বলে, দেখো রেশমা আমাকে তুমি সবসময়ই এড়িয়ে চলো কেন? রেশমা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সিফাতের মুখে একথা শুনেই রেশমা হঠাৎই সিফাতের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, তোর মতো শত শত ছেলে আমার পিছু পিছু ঘুরে, আর তুই কিনা আমাকে ভালোবাসা দেখাতে এসেছিস। সিফাত গালে হাত রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফাহিম, আমি ও খালেদ তিনজনই রেশমার দিকে ক্ষিপ্ত হয়ে গেলে সিফাত আমাদেরকে থামায়, বলে, যা, তোরা শান্ত থাক। রেশমাকে আপন করে পেতে আমি সব কিছুই করতে পারি। একথা বলে সে আমাদের সাথে হাঁটতে থাকে। আমি সিফাতকে জিজ্ঞেস করি, আচ্ছা সিফাত, রেশমা যখন তোর গালে থাপ্পড় দিল তখন তুই কিছু বললি না কেন? আমি হলে তো ওই মাইয়াকে পাল্টার একটি থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যেতাম। মেয়ে মানুষ বলে সে তোর সাথে এমন বিহিত করতে পারে না। সিফাত একটা রহস্যময় হাসি হেসে বলে, রেশমা, তুই তো আমারই হবি। আমরা সিফাতের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করি, কিরে সিফাত, তুই কি করতে যাচ্ছিস? সিফাত বলে, এইবার আমি এমন কিছু করব যার ফলে রেশমা আমাকে না ভালোবেসে থাকতে পারবে না। জিজ্ঞেস করি, সেটা কিভাবে? সিফাত বলে, সেটা তোরা সময় হলেই দেখতে পারবি। সেদিনের মতো আমরা যার যার বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরতেই আমার মা একটা তাবিজ দিয়ে বলতে থাকে, এই নে বাবা, এই তাবিজটা তোর হাতে বেঁধে রাখ। আমি তাবিজটি হাতে নিয়ে ভাবতে থাকি, এই তাবিজটি কি সত্যিই আমাকে সেই সব ভয়ঙ্কর জিনিসদের থেকে রক্ষা করতে পারবে? যাই হোক, মা যেহেতু দিয়েছে তাই তাবিজটি হাতে বেঁধে নেই। সিফাত বাড়িতে মনমরা হয়ে বসে আছে। তার মা জিজ্ঞেস করে, কিরে সিফাত, তুই এভাবে চুপ করে আছিস কেন? সিফাত বলে, মা, আমাকে একটু একা থাকতে দাও। একথা বলেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। আর প্রতিমধ্যে সিফাতের সাথে আমার দেখা হয়ে যায়। আমি তাকে সান্ত্বনা দিই, দেখ ভাই, রেশমা তোকে প্রত্যাখ্যান করেছে তো কি হয়েছে? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? সিফাত বলে, দেখ, এমনিতেই মন ভালো না, যা তা বলে মেজাজ খারাপ করবি না। আরে তুই রাগ করছিস কেন? আমি কি তোকে খারাপ বুদ্ধি দিয়েছি? সিফাত বলে, দেখ, আমি রেশমাকে ভালোবাসি, আর রেশমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসার কথা চিন্তা করতে পারবো না। আচ্ছা, তোর হাতে এটা কিসের তাবিজ? আমি তাকে তাবিজটি দেখিয়ে বলি, এটা শরীর বন্ধের তাবিজ, মা আমাকে দিয়েছে। সিফাত বলে, এই তোর মা এই তাবিজটি কার কাছ থেকে এনেছে? আরে আমি কি জানি কার কাছ থেকে এনেছে? আমি মাকে জিজ্ঞেস করে নেই। মাকে জিজ্ঞেস করতেই পাশের এলাকার একটি কবিরাজের নাম বলে। সিফাত বলে, হয়েছে, এখন আমরা কবিরাজের বাড়ি যাব। দুজনেই কবিরাজের বাড়িতে যাই। দেখি কবিরাজকে দেনে বসে আছেন। যদিও আমি এসব কবিরাজে বিশ্বাসী নই, তবুও সিফাতের জোরাজুরিতে এখানে আসলাম। সিফাত সব কিছু খুলে বলে, আমি রেশমা নামের একটি মেয়েকে ভালোবাসি। আপনি যেভাবেই হোক আমাকে কাজটি করে দিন। আমি চাই মেয়েটি মন থেকে আমাকে ভালোবাসুক। কবিরাজ বলে, দাঁড়া, এত তাড়াতাড়ি করলে হবে নাকি? রেশমাকে পেতে হলে তোকে একটা কাজ করতে হবে। সিফাত জিজ্ঞেস করে, কি করতে হবে আমাকে? কবিরাজ বলে, সামনে আমাবস্যা আসতেছে, তোকে আমাবস্যার আগেই রাতের বেলা পেতনির থেকে তার মাথার চুল আনতে হবে। তারপর সেই চুল দিয়ে আমি কাজ শুরু করব।
সিফাত বলে ঠিক আছে, যেভাবেই হোক আমি পেতনির মাথার চুল নিয়ে আসব। কবিরাজ সিফাতকে সাবধান করে বলে ভুলেও এই কাজ করার সময় কাউকে সাথে নিবি না, যদি কাউকে সাথে রাখিস তাহলে হিতে বিপরীত হবে। সিফাত বলে ঠিক আছে, আমি আমাবস্যার আগেই পেতনির মাথার চুল নিয়ে আসব। একথা বলে সিফাতও আমি বাড়িতে ফিরে আসি। সিফাতকে জিজ্ঞেস করি, কিরে তুই যে কবিরাজকে বলেছিস পেতনির মাথার চুল নিয়ে আসবি, কিন্তু তুই পেতনির চুল আনতে পারবি তো? সিফাত বলে, রেশমার ভালোবাসা পেতে আমি সব কিছুই করতে পারবো। সিফাত ভাবে, আচ্ছা পেতনির চুলে যদি অলৌকিক ক্ষমতার থেকে থাকে তাহলে আমি পেতনির চুল আনতে পারলে নিজের কাজটা নিজেই করে নেব। তারা দুজন গল্প করতে করতে বাড়িতে পৌঁছায়। দেখতে দেখতে দিন শেষে রাত গনিয়ে আসে, চারপাশে অন্ধকার ছেয়ে যায়। সিফাত খেয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ে। উদ্দেশ্য তার পেতনিকে খুঁজে বের করা। একবার পেতনিকে খুঁজে পেলেই হলো, তার তো শুধু মাথার চুল দরকার। তাই সে টর্চের আলোর সামনে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। একটু এগোতেই সে দেখতে পায় রাস্তার পাশের নালায় একজন মহিলা জাল দিয়ে মাছ ধরছে। সিফাত মহিলাটির কাছাকাছি যেতেই মহিলাটি সিফাতকে ডেকে থামায়। সিফাত জিজ্ঞেস করে, আপনি রাতের বেলা এখানে মাছ ধরছেন, আপনার কি ভয় করে না? মহিলাটি বলে, বাবারে গরিব হয়ে তো দেখোনি, তাই একথা বলছো। সিফাত মহিলাটির সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে। সিফাত জিজ্ঞেস করে, আচ্ছা চাচি, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এর আগে কখনোই এই এলাকায় দেখিনি। মহিলাটি বলে, বাবা এখানে বেড়াতে এসেছি, নদীর ওই পাড়ের বাড়িতে আমি বেড়াতে এসেছি, কিন্তু আমি না নৌকা বাইতে পারি না। সিফাত বলে, ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়, কেননা আমি এখন নদীর ওই পারে যাব, চলেন দুজনে একসাথে ওই পারে যাই। মহিলাটি অনেক খুশি হয়। মহিলার সাথে বড় একটি মাছ রাখার পাত্র। দুজনেই নৌকায় উঠে বসে। আস্তে আস্তে নৌকাটি সামনে এগোতে থাকে। সিফাত জিজ্ঞেস করে, আচ্ছা চাচি, মাছ পেয়েছেন? একটু দেখি তো। মহিলাটি পাত্রের ঢাকনাটি সরাতেই সিফাত দেখে বড় একটি মাছ। মহিলাটি জিজ্ঞেস করে, তা তুমি এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? জবাবে সিফাত বলে, আমি নদীর ওই পারে যাচ্ছি। মহিলাটি আবারও জিজ্ঞেস করে, তা কি জন্যে যাচ্ছ তুমি? সিফাত বলে, আমি একটা গোপন কাজে বেরিয়েছি। চাচি আবারও জানতে চাইলে সিফাত মুখ খুলে। সে বলে, চাচি আমি বেরিয়েছি পেতনির খুঁজে। মহিলাটি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, পেতনি? এই পেতনি আবার কি? সিফাত বলে, চাচি আপনি আসলে বুঝবেন না। মহিলাটি জিজ্ঞেস করে, তা পেতনিকে দিয়ে তুমি কি করবে? সিফাত বলে, আরে চাচি, একটা পেতনিকে দিয়ে আমি কি করব? আমার তো দরকার পেতনির মাথার চুলগুলো, আর একবার যদি পেতনির মাথার চুলগুলো পেয়ে যাই তাহলে আমাকে আর আটকায় কে? আমি যা খুশি তাই করতে পারবো। সিফাত অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে, কিন্তু সে যখন ওই মহিলার দিকে তাকায় তখন সে খেয়াল করে মহিলাটি আগের অবস্থান থেকে কিছুটা তার দিকে চলে এসেছে। সিফাত মনে মনে ভাবে, এ কি মনে হচ্ছে? চাচি আগের অবস্থান থেকে কিছুটা আমার কাছে চলে এসেছে। সিফাত ব্যাপারটা খেয়াল করে। সিফাত যখনই অন্যদিকে তাকিয়ে কিছু বলতে থাকে তখনই সেই মহিলাটি একটু একটু করে তার দিকে আসে। সিফাত ব্যাপারটি বুঝতে পারে, সে কিছুটা ভয় পেয়ে যায়। ততক্ষণে নৌকাটি মাঝ নদীতে পৌঁছায়। মহিলাটি জিজ্ঞেস করে, বাবা তুমি কি এখনো পেতনিকে দেখেছো? জবাবে সিফাত বলে, না চাচি, আমি কোনোদিন পেতনি দেখিনি, তবে আমার অনেক দিনের শখ একটা পেতনি দেখার। মহিলাটি বলে, তুমি পেতনিকে ভয় পাও না? সিফাত বলে, আরে চাচি আপনি কি যে বলেন, শুনেছি পেতনি নাকি মহিলা, তাহলে একটা মহিলাকে দেখে আমি কেন ভয় পাবো? আর সে যাই হোক, সিফাত আবারও অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। আর তার কথা বলা শেষ হতেই সে আবার মহিলাটির দিকে তাকায়। আর তাকাতেই সিফাত যা দেখে তাতে তার চোখজোড়া কপালে উঠে যায়। সে দেখতে পায় মহিলাটি তার একেবারে পাশে ঘেঁষে বসে আছে, আর মহিলার থেকে কেমন যেন উদ্ভট দুর্গন্ধ ছড়াচ্ছে। সিফাত চমকে উঠে, আরে চাচি আপনি এখানে কেন? মহিলাটি বলে, তুমি পেতনি দেখতে চেয়েছিলে তাই না? তোমার খুব শখ পেতনি দেখার তাই না? কি ঘটতে চলেছে সিফাত কিছুটা অনুমান করতে পারে। তাই সিফাত বলতে থাকে, কে আপনি? মহিলাটি বলে, আমি পেতনি। এটা শুনে সিফাত ভয় পেয়ে যায়। মহিলাটি দেখতে দেখতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সিফাত খেয়াল করে সে এখন মাঝ নদীতে আছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। মাঝ নদীতে সে একা।
তার ঠিক সামনেই ভয়ঙ্কর একটি পেতনি দাঁড়িয়ে আছে। পেতনিটি বলে, অনেক দিন হলো শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও শিকার পাচ্ছি না। আজ তোকে পেয়ে ভালোই হলো। আজ তো তোর ঘাড় মটকাবো আমি, তারপর আমি আহার করব। মহিলাটি তার মাছ রাখার পাত্র থেকে বড় মাছটি বের করে হাতে নিয়ে বলতে থাকে, আজ আর মাছ খাবো না, আজ তো তোকে পেয়েছি। এটা বলেই মহিলাটি মাছটিকে নদীর পানিতে ফেলে দেয়। সিফাত খেয়াল করে পেতনির মাথা ভর্তি লম্বা চুল। সিফাত ভয় পেয়ে পেয়ে বলতে থাকে, পেতনি তুমি আমাকে তোমার মাথা থেকে কিছু চুল দিয়ে দাও। পেতনিটি ভয়ানকভাবে হাসতে থাকে, তুই বোকার মতো কথা বলছিস, তোর কোনো ধারণাই নেই যে আমি কি করতে পারি। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে যে কেউই ভয় পেয়ে যায়। একথা বলে সে আবারও হাসতে থাকে, খুবই বিদঘুটে সেই হাসি। পেতনির হাসি নদীর ওপর প্রান্তে গিয়ে প্রতিধ্বনিত হয়। কালো ও লাল দেখতে সেই ভয়ঙ্কর চেহারাটি সিফাতের দিকে তাকিয়ে আছে। পেতনিটি সিফাতের খুবই কাছে চলে আসে। সিফাত ভয়ে এক পা দুপা করে পেছনে সরে যেতে থাকে, আর এক সময় সে নৌকার শেষ প্রান্তে চলে যায়। এখন পেছনে গেলেই সে সোজা নদীতে গিয়ে পড়বে। সিফাত চোখ বন্ধ করে মনে মনে দোয়া দরুদ পাঠ করতে থাকে। সে চোখ মেলে তাকাতেই দেখে পেতনিটি তার খুব কাছে চলে এসেছে। এক সময় পেতনিটি তার মাথার চুল দিয়ে সিফাতকে পেঁচিয়ে ধরে তার দিকে টানতে থাকে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, আরে এসব জিনিস তো আগুন দেখে ভয় পায়। তাই সে সাথে থাকা দিয়াশলাইটি বের করে তাতে আগুন জ্বালাতেই পেতনিটি তাকে ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যেই নদীর পানিতে লাফ দেয়। সিফাত ভয় পেয়ে গেলে সে বুকে থুতু দিয়ে বলতে থাকে, বাবা গো, এই তাহলে পেতনি। সে দ্রুত নৌকা বাইতে থাকে। সিফাত তাকিয়ে দেখে পেতনিটি নদীর যে স্থানে লাফ দিয়ে পড়েছিল সেই জায়গার পানি এখনো নড়ছে। সিফাত প্রাণপণে নৌকা বাইতে থাকে। এক সময় সে নদীর ওপর প্রান্তে গিয়ে থামে, আর সেখানে নামতেই সে খেয়াল করে এখন সে আগের জায়গাতেই আছে। মানে এতক্ষণ সে নৌকা বেয়ে নদীর অন্য পারে গিয়েছে, এখন আবারও সেই আগের জায়গাতে চলে আসে। এটা দেখে সে ভয়ে দ্রুত বাড়ির আদিকাল দৌড়াতে থাকে, আর হঠাৎই সে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে তাকাতেই দেখে সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে সিফাত কিছুটা স্বাভাবিক হয়। সিফাতের চোখে মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। সিফাত আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আজ একটুর জন্য আমি প্রাণপণে বেঁচে ফিরলাম। সিফাতের মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে যাই। যেই ছেলেটা সবসময়ই বলতো আমি পেতনির মাথার চুল আনতে যাব, আজ সে কি এমন দেখেছে যার জন্য সে এমন আচরণ করছে। আমি তাকে অভয় দিয়ে বলি, দেখ সিফাত, তোর কিছুই হবে না, আমি তো আছি। সিফাত বলে, তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চল, যে কোনো সময় ওই পেতনিটা এখানে চলে আসতে পারে। আমি সিফাতকে তার বাড়িতে পৌঁছে দেই। সে এখনো ভয়ে ভয়ে আছে। পরদিন সকালে আমরা সকলে একসাথে আলোচনায় বসি। খালেদ বলে, সিফাত, আদৌ কি পেতনির চুলে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি এর পেছনে কোনো রহস্য লুকায়িত আছে? ফাহিম বলে, আমার তো মনে হয় পেতনির চুলে অলৌকিক ক্ষমতা থাকলেও থাকতে পারে, যা রটে তা কিন্তু ঘটে। হতেও তো পারে পেতনির সমস্ত শক্তি তার চুলে অবশিষ্ট আছে। তাদের কথা শুনে আমি বলি, আরেকটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আরে পেতনির চুল আনতে পারলেই যদি সেই চুল দিয়ে অসাধ্য কিছু করা যায়, তাহলে সেটা সিফাতকে একাই কেন আনতে হবে? আমরা সবাই একসাথে পেতনির চুল আনতে গেলে সেখানে সমস্যা কোথায়? তোরা দেখেছিস আজ রাতে সিফাত পেতনির পিছু নিতে গিয়ে বেচারা প্রাণটাই হুমকির মুখে পড়েছিল, আর একটুর জন্য হলে সে তো প্রাণটাই হারাতো। আমি বলি, কোথাও এটা সেই কবিরাজের চাল নয় তো, যে সিফাত পেতনির চুল নিয়ে আসলে সেই চুল দিয়ে কবিরাজ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে। ফাহিম বলে, হলে হতেও পারে, কবিরাজ তো অনেক সময় মানুষকে টুপ দিয়ে ব্যবহার করে থাকে। সিফাত বলে, আমি যাব, আবারও আমি পেতনির চুল আনতে যাব। রেশমার ভালোবাসা পেতে এইটুকু তো আমাকে করতেই হবে। মানুষ তার ভালোবাসাকে জয় করতে কত কী না করে থাকে। আমি না হয় এই কাজটি করতে গিয়ে জীবনের একটি রিস্ক নিয়েই নিলাম, তাতে যাই হোক আমার কোনো আফসোস থাকবে না। সিফাতকে থামিয়ে বলি, বেটা এসব পাগলামি করিস না, তোর কাছে তোর জীবনের চাইতে ভালোবাসাটাই বড় মনে হলো? সিফাত বলে, হ্যাঁ, আমার কাছে ভালোবাসাটাই সবচেয়ে বড়।
যে জীবনে রেশমার ভালোবাসা থাকবে না, সেখানে এই সিফাতের জীবনের কোনো মূল্যই নেই। আমার এক কথা, আমি আমাবস্যার আগেই পেতনির চুল নিয়ে আসব, আর আমার ভালোবাসাকে জয় করে নেবই। আমি তাকে থামিয়ে বলি, বেটা, এটা কেমন হয়ে গেল না? যেখানে রেশমা তোকে সবসময়ই এড়িয়ে চলে, তাকে দেখতেই পারে না, তোকে দেখতেই পারে না, সেখানে তুই তাকে ভালোবাসতে বাধ্য করবি? এটা কি ভালোবাসার মধ্যে পড়ে? সিফাত বলে, তোরা জানিস না ওই রেশমার জন্য আমার ভেতরটা কেমন খা খা করে। আমি তোদের ভেতরটা দেখাতে পারতাম, তাহলে তোরা বুঝতে পারতি। তোরা যে যাই বলিস, আমি যেভাবেই হোক পেতনির মাথার চুল নিয়ে আসবই। এক সময় আমরা সবাই যার যার বাড়িতে ফিরে যাই। আমি মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, পেতনি চুলে কি আসলেই কোনো অলৌকিক শক্তি থাকে কি? জবাবে মা বলে, দেখো বাবা, এটা আমার লোকমুখে শুনে এসেছি, কিন্তু বাস্তবে পেতনি চুলে কোনো অলৌকিক শক্তি আছে কি না সেটা আমার জানা নেই। কিন্তু হঠাৎই তুই এই কথা জানতে চাচ্ছিস কেন? আমি ইস্ততবোধ করে মাকে বলি, মা, এমনিতেই জানার ইচ্ছা। মা জিজ্ঞেস করে, তুই আবারও কি সেই মহিলাটাকে দেখেছিস নাকি? আমি না সূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যাই। দিন শেষে সন্ধ্যা গনিয়ে আসে, আর গত রাতের মতো সিফাত এইবারও কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। গভীর রাতে সে হাতে টর্চ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে হাঁটে। আজ সে সাথে দিয়াশলাই, কাঁচি ও লোহার লম্বা একটি রড নিয়ে যায়। মনে মনে কিছুটা ভয় পেলেও সে তো সামনে এগোতে থাকে, কিন্তু আজ সে পেতনির কোনো উপস্থিতি টের পাচ্ছে না। তবুও সে পেতনিকে খুঁজতে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎই তার নজর যায় খোলা মাঠের মাঝখানে। সে দেখতে পায় মাঠের মাঝখানে এক আগুনের গোলা দেখা যাচ্ছে। সিফাত ভাবে, এ কি? খোলা মাঠে এই আগুনের গোলা কিসের? সিফাত আস্তে আস্তে খোলা মাঠে নেমে পড়ে। সে খেয়াল করে যতই সেই আগুনের দিকে এগোচ্ছে, ততই আগুনের গোলাটি যেন বড় হচ্ছে। আর দেখতে দেখতে সিফাত আগুনের গোলার পাশে গিয়ে দাঁড়ায়। আর সে দেখে সেই মাঠের যত পোকামাকড় ছিল তা সবই সেই আগুনের ভেতর মিশে যাচ্ছে। সিফাত অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত সে কোনোদিনই এরকম জিনিস দেখেনি। এটা কি হতে পারে? আর খোলা মাঠের সমস্ত পোকামাকড় সব কিছুই এর ভেতর বিলীন হয়ে যাচ্ছে। এইরকম অদ্ভুত জিনিস সে এর আগে কোনোদিনই দেখেনি। সে আস্তে আস্তে আগুনের কাছে যায়। সিফাত থেমে যায়। সে কিছুটা অবাক দৃষ্টিতে আগুনের দিকে তাকায়। এই আগুনে কি এমন আছে যার জন্য মাঠের সমস্ত পোকামাকড় আকৃষ্ট হয়ে এর ভেতর বিলীন হয়ে যাচ্ছে? সিফাত একটা ব্যাপার খেয়াল করে। সে আগুনের এতটাই কাছে দাঁড়িয়ে আছে, তবে সে আগুনের কোনো তাপ অনুভব করছে না। মানে এই আগুনের কোনো তাপই নেই। এটা দেখে সে কিছুটা অবাক হয়, কি হতে পারে এটা? আর আগুনের গোলাটি শূন্যে ভেসে আছে। সিফাত বুঝতে পারে আগুনের গোলাটি ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। আর এটা দেখা মাত্রই সিফাত ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। সিফাত পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় আগুনের গোলাটি এখন তার উপরে শূন্যে ভেসে তার দিকেই আসছে। সে দৌড়ে অনেকটা দূরে চলে যায়। আর দ্বিতীয়বারের মতো সে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। এটা দেখে সে ভাবে, যাক, বাঁচা গেল। অদ্ভুত দেখতে সেই জিনিসটা এখন তার পিছু ছেড়েছে। কিন্তু সে জানেও না যে সেই আগুনের গোলাটি এখন ঠিক তার মাথার উপর শূন্যে ভেসে আছে। সিফাত হাঁটতে হাঁটতে রেশমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে একটা মহিলা ঘরের পাশ থেকে হেঁটে সোজা জঙ্গলের দিকে যাচ্ছে। সিফাত ভাবে, এই মহিলাটি মাঝরাতে জঙ্গলে যাচ্ছে কেন? সে মহিলাটির পিছু নেয়, কিন্তু সিফাত জানে না সামনে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সামনে তার জন্য কি অপেক্ষা করছে সে যদি জানতো, তাহলে সে যেত না। তো সিফাত জঙ্গলে গিয়ে দেখে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সে খেয়াল করে রেশমার বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে আসছে। সিফাত ভাবে, এখন যদি লোকগুলো তাকে এখানে দেখতে পায় তাহলে তাকে চোর ভাববে, তাই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। খানিক বাদে সে খেয়াল করে সেই অচেনা মহিলাটি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সিফাত ভাবছে, পেতনিটাকে আজ যেভাবেই হোক ধরে চুল কেটে নেব। তাই সে দ্রুত দৌড়ে মহিলাটির কাছে যায়। সে মহিলাটিকে পেছন থেকে ধরে বলতে থাকে, আজ তোকে পেয়েছি, আজ আমি তোর চুল কেটে নিয়ে যাবই। কিন্তু তখনই বাদে বিপত্তি, কেননা সে পেতনি ভেবে যাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে সে রেশমার নানি।
সে বুঝতে পারে আজ সে কত বড় ভুল করেছে। মহিলার চিৎকার শুনে সেখানে বাড়ির লোকজন ছুটে আসে, আর তারা সবাই বলতে থাকে, ছি সিফাত, তুই এত খারাপ ও নিচু মনের মানুষ। ততক্ষণে সেখানে রেশমাও চলে আসে। রেশমা বলতে থাকে, তোর তো লজ্জা শরম বলতে কিছুই নাই। তুই আমার নানিকে জড়িয়ে ধরেছিস। তোকে আমি এতদিন ভালো ভাবতাম, কিন্তু আজকের পর থেকে বুঝলাম তুই একটা খারাপ ও বাজে ছেলে। ছি, শেষে কিনা এই ছিল তোর মনে। তুই না আমাকে ভালোবাসতি। বাড়ির লোকজন সিফাতকে চোর থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। সিফাত লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তখন মাঝরাত। সিফাত খেয়াল করে সে যতই সামনে যাচ্ছে ততই তাকে কিছু একটা অনুসরণ করছে। সিফাত উপরে তাকাতেই দেখতে পায় সেখানে আগুনের সেই গোলাটি শূন্যে ভেসে আছে। আর এটা দেখা মাত্র সে ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ে যেখানেই যাচ্ছে সেখানেই সেই আলোটি যাচ্ছে। সিফাত ভাবে এটা আবার কোন বিপদে সে হাজির। সেদিন কোনো রকমে প্রাণপণে সে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে সিফাত রাতে ঘটে যাওয়া সব কিছু সবাইকে খুলে বলে। এটা শুনে ফাহিম বলে, সবই বুঝলাম, কিন্তু তুই রেশমার নানিকে ধরতে গেলি কেন? রেশমার নানিকে কি তোর কোন দিক থেকে পেতনি মনে হয়? সিফাত বলে, আর বলিস না, আমার মাথায় এখন শুধু সেই পেতনি। যতদিন না আমি পেতনির মাথার চুল আনতে পারবো ততদিন আমার রাতের ঘুম হারাম হবে। আমি বলতে থাকি, বেটা, তুই পেতনির মাথার চুলের আশায় শেষে কিনা রেশমির নানির চুল ধরেছিস। আর এই ব্যাপারটা রেশমা সহ বাড়ির সবাই জেনে গেছে। তার মানে তুই এখন রেশমাকে পাওয়ার আশা বাদ দে, তাকে নিয়ে আর ভাবিস না। কেননা তুই যে কাজ করেছিস, ছি, শেষে কিনা একটা বুড়া বেটিরে জড়িয়ে ধরেছিস। এখন তো রেশমা তোকে ঘৃণার চোখে দেখবে। সিফাত বলে, আমি কি জানতাম যে ওই বেটি রেশমার নানি হয়? আমি তো তাকে পেতনি মনে করে ধরেছিলাম। আমরা সবাই তাকে বলতে থাকি, তোর মাথায় ওই পেতনির ভূত চেপে আছে। যবে থেকে তুই পেতনির কথা শুনেছিস তবে থেকেই তুই পেতনির পিছু নিয়েছিস। কবে যে তোকে পেতনি মেরে ফেলে বুঝতে পারছি না। সিফাত বলে, সেদিন পেতনিটাকে কাছে পেয়েও ছেড়ে দিলাম। আর সত্যি কথা কি জানিস, পেতনির ভয়ানক চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। পেতনি স্বাভাবিক অবস্থায় মানুষের মতো লাগে, কিন্তু সেটা তার আসল রূপে ফিরলে যে কেউই দেখে ভয় পেয়ে যায়। সিফাত বলে, আরেকটা কথা জানিস, গেল রাতে আমি পেতনি খুঁজতে গিয়ে অদ্ভুত একটি জিনিস দেখেছি। আমি সিফাতের কথা শুনে জিজ্ঞেস করি, তা কি দেখেছিস তুই? জবাবে সিফাত বলে, আমি যা দেখেছি তা তোরা কোনোদিনই দেখিসনি। পেতনির খুঁজে আমি যখনই রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম তখনই আমার চোখ যায় খোলা মাঠে। আমি সেখানে একটি আগুনের গোলা দেখেছি, আর সেটার কাছে গিয়ে যা দেখেছি তা দেখে আমি খুবই অবাক হয়েছি। দেখি মাঠের সমস্ত পোকামাকড় সব কিছুই আলোর ভিতর বিলীন হয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হতে পারে সেটা। এক সময় আমি দেখতে পাই সেই আগুনের গোলাটি আমার দিকে এগিয়ে আসছে, আর তখনই আমি ভয় পেয়ে পালাতে থাকি। আমি দৌড়ে রেশমার বাড়ির সামনে চলে যাই। এরপরের ঘটনা তো তোরা শুনলি। ফাহিম বলে, সিফাত, তুই নিজের মান সম্মান কিছুই রাখলি না। তুই যে কেন এই কাজ করেছিস তারা তো আর সেটা জানে না। এখন তো রেশমা তোকে পাগল বানিয়ে ছাড়লো। সিফাত বলে, ওই রেশমার জন্য সব কিছুই করতে পারি। আমি পাগল, রেশমার জন্য আমি পাগল। আমি সিফাতকে থামিয়ে বলতে থাকি, তুই সব কাজে আমাদের ডাকলেও রাতে পেতনি খুঁজতে গেলে একা যাস কেন? সিফাত বলে, আমি জানি যেখানে বেশি সংখ্যক লোক থাকে সেখানে এসব পেতনি আসে না, তাই আমি রাতের অন্ধকারে একাই পেতনি খুঁজে বেরিয়ে পড়ি। খালেদ বলে, সবই বুঝলাম, কিন্তু তোর ওই আগুনের গোলার ব্যাপারটা বুঝলাম না। আমি তো কোনোদিনই এসব আগুনের গোলা দেখিনি। যাই হোক সিফাত, তুই সাবধানে থাকবি, আর রেশমার কথা ভেবে এসব পেতনির পিছনে বাদ দে। কবে যে তুই পেতনির পাল্লায় পড়িস। সিফাত বলে, তোরা চিন্তা করিস না, আমি এখন সব কিছু নিয়েই তবে পেতনি খুঁজে বের হই। এই ধর, সাথে একটা টর্চ লাইট, কাঁচি ও লোহার রড, এগুলো নিয়ে বের হই। সেদিন আমি দিয়াশলাইয়ের জন্য বেঁচে ফিরেছি। আর পেতনিটা আগুনকে ভয় পায়, কিন্তু কিছুই বুঝতে পারছি না। যেহেতু সে আগুনের গোলা, তাহলে সেই আগুনের গোলাটা কি ছিল? আমি বলি, দেখ ভাই, দেশকাল ভালো যাচ্ছে না। কোথাও আগুনের গোলাটি ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন নয় তো? ফাহিম বলে, আমি সিনেমায় দেখেছি এলিয়েনদের বাহনগুলো এভাবেই তাদের দিকে সবকিছু আকৃষ্ট করে ফেলে, আরে একে একে সবকিছু তার মধ্যে বিলীন করে নেয়। সিফাত বলে, তা জানি না, তবে আলোর গোলাটি সত্যি দেখতে অদ্ভুত ছিল।
সবাই বাড়ি চলে গেলে আমি কিছুক্ষণ সেখানে বসে থাকি। সিফাতের মুখে আলোর গুলার কথা শুনে ভাবতে থাকি, সত্যিই কি সেটা ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন ছিল? আমার মনে সেটাকে দেখার অনেক আগ্রহ জন্ম নেয়। চিন্তা করলাম আজ রাতে আমি আগুনের সেই গুলা দেখার জন্য বের হব। তাই সন্ধ্যা হলে আমি হাতে একটি টর্চ ও একটি দিয়াশলাই নিয়ে বেরিয়ে পড়ি। দুদিন বাদেই আমাবস্যা, তাই চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি হাঁটতেছি, হঠাৎ পেছনে কিছু একটা আওয়াজ করে ওঠে। মুহূর্তেই আমি চমকে উঠি। পেছনে ফিরে তাকাতেই সেখানে কিছুই নেই। ভাবছি ও কারণে কেন সেখানে আওয়াজ হবে। হয়তো অনেক সময় না দেখা জিনিসগুলো এভাবে আওয়াজ করে থাকে। আমি কোনো কিছু না ভেবে সামনে এগোতে থাকি। আশেপাশে একটু আওয়াজ পেলেই সেদিকে টর্চ মেরে দেখার চেষ্টা করি। মনে মনে কিছুটা ভয়ও পাচ্ছি। দোয়া দুরুদ যা জানি তা মনে মনে জপতে থাকি। অন্যদিকে সিফাতও রাতের অন্ধকারে সব কিছু নিয়ে পেতনির খুঁজে বেরিয়ে পড়ে। সিফাত আজও আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু আজ সে কোথাও অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে না। তবুও সে আশা ছাড়েনি। সে পেতনির খুঁজে দিক বিদিক হাঁটতে থাকে। তখন সিফাত একটি ব্রিজ দেখতে পায় এবং সেই ব্রিজের নিচ থেকে চারপাশে আলো ছড়াচ্ছে, এটা সে লক্ষ্য করে। আর সেই আলোতে সমস্ত পোকামাকড় সেদিকে আকৃষ্ট হয়। এটা দেখা মাত্র সিফাত ভয় পেয়ে যায়। সে ভাবে সর্বনাশ, এটা তো গত রাতের দেখা সেই আগুনের গুলা। সে ভয়ে ভয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমি মনে অজানা ভয় ও আতঙ্ক নিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎই আমার চোখ যায় রাস্তার পাশের নালায়। দেখি নালায় কিছু একটা পড়ে আছে, আর সেটা একটু একটু নড়ছে। আমি টর্চ ধরতেই দেখি কিছু একটা নালার পানিতে পড়ে আছে। আরে এটা আবার কি? ধীরে ধীরে আমি সেখানে যাই। কাছে যেতেই দেখি কেউ একজন সেখানে পড়ে আছে। এটা দেখেই আমি ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যাই। সর্বনাশ, এটা তো একটা ডেড বডি। একটু পর খেয়াল করি ডেড বডিটি আস্তে আস্তে পানির স্রোতে ভেসে যাচ্ছে। আমিও রাস্তা দিয়ে সেটার পিছু নেই। এটা কার ডেড বডি হতে পারে? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলার লাশ পানির স্রোতে ভেসে যাচ্ছে। এক সময় আমি সেটার পিছু নিতে গিয়ে মাঠে নেমে যাই। অনেক মাঠঘাট পেরিয়ে শেষে দেখি লাশটি গভীর পানিতে চলে যায়। তখনও আমি সেটিকে অনুসরণ করে সামনে এগোতে থাকি। একসময় লাশটি স্রোতে ভেসে সেই ব্রিজের দিকে যেতে থাকে, যেই ব্রিজের নিচে আলোরগুলা দেখা যাচ্ছে। তখনও সেখানে সিফাত দাঁড়িয়ে আছে। আমি লাশটি অনুসরণ করে সামনে এগোতে থাকি। হঠাৎই আমি কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। তাকাতেই দেখি সিফাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র সে চমকে ওঠে। আমিও কিছুটা ভয় পেয়ে যাই। কী রে সিফাত, তুই এত রাতে এখানে কেন? সিফাতও আমাকে একই প্রশ্ন করে। আমি তখন সেই লাশটিকে দেখার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সেই লাশটি পানির স্রোতে ভেসে অনেক দূর চলে গেছে। সিফাতকে জিজ্ঞেস করি, তুই কি এখানে পেতনির খুঁজে এসেছিস? জবাবে সিফাত বলে, এসেছিলাম তো পেতনির খুঁজে, কিন্তু এখানে আসতেই আজও সেই আগুনের গুলা দেখতে পাই, যার কারণে আমি এখানে এসেই থেমে যাই। সিফাতের মুখে একথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করি, কোথায় সেই আগুনের গুলা? সিফাত হাত উঁচিয়ে ব্রিজের পানিতে দেখিয়ে বলে, ওই যে আলো দেখছিস, এটাই সেই আগুনের গুলার উৎস। এটা সম্পূর্ণটাই এখন ব্রিজের নিচে আছে, যার জন্য সেটা ভালো করে দেখা যাচ্ছে না। সিফাতের কথা শুনেই আমি আগুনের গুলা দেখার জন্য রাস্তার পাশে পানিতে নেমে যাই। আমি কিছুটা এগোতেই দেখি সত্যি একটি আগুনের গুলা ব্রিজের নিচে পানির উপর শূন্যে ভেসে আছে, আর পানিতে থাকা সমস্ত মাছ ও আশেপাশের থাকা সমস্ত পোকামাকড় সেই আগুনের গুলার মাঝে বিলীন হয়ে যাচ্ছে। জিনিসটা দেখতে কেমন যেন। আমি এক দৃষ্টিতে সেটিকে দেখছি। এক সময় সেটি একটুখানি নড়ে উঠে। আমি চমকে উঠি। আমার কাছে মনে হচ্ছে সেটি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটির তো আদৌ কোনো চোখ নেই। তবুও আমার কাছে কেমন যেন মনে হচ্ছে সেটি আমাকে দেখছে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। দেখি সেই আগুনের গুলাটি আস্তে আস্তে আমার দিকে আসছে। এটা দেখা মাত্র আমি পানি থেকে উঠে পড়ে সিফাতকে বলি, ভাই পালা এখান থেকে। আগুনের গুলাটি দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে, এটা কোনো এলিয়েন বাহন নয়, জলদি পালা এখান থেকে। দুজনেই ভয়ে প্রাণপণে দৌড়াতে থাকি। আমরা দৌড়ে গ্রামে চলে আসি, আর গ্রামের রাস্তায় এসে দেখি রাস্তার পাশে
একটি রিকশা উল্টে পড়ে আছে। একজন মহিলা রিকশার পাশেই পড়ে আছে। মহিলা ব্যথায় কাতরাচ্ছে। দুজনেই থেমে যায়। মহিলাটির কাছে যেতেই মহিলাটি বলতে থাকে, আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়ে আছি। সিফাত ও আমি দুজনই মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে যাই। সিফাত আমার দিকে তাকিয়ে বলে, ভাই কোথাও এটা পেতনি নয় তো? আমি সিফাতকে একটা ধমক দিয়ে বলি, বেটা সব কিছুতে মজা চলে না, উনি পেতনি হতে যাবে কেন? তাছাড়া উনাকে দেখে তো তোর কোন দৃষ্টিতে পেতনি মনে হচ্ছে? সিফাত বলে, তা অবশ্য ঠিক, আর শুনেছি পেতনিরা একের অধিক লোকের সামনে আসে না। তাহলে আর চিন্তা কিসের? আচ্ছা আন্টি, রিক্সাওয়ালা কোথায়? উনাকে দেখছি না যে। মহিলাটি বলে, উনি নালার পানিতে কিছু একটা পড়ে থাকতে দেখে সেটার পিছু নিয়েছে। উনি মনে হয় নালার পানিতে কোনো মহিলাকে ভেসে যেতে দেখেছে। এটা শুনে সিফাত বলে উঠল, আরে এই মহিলাটিই তো পেতনি। একথা বলেই সিফাত সেদিকে দৌড়াতে থাকে। আমিও সিফাতের পিছু নেই, কিন্তু হঠাৎই আমি পেছনে ফিরে তাকাতেই দেখি সেই মহিলাটি আমার দিকে তাকিয়ে রহস্যজনকভাবে হাসছে। এটা দেখে আমি সিফাতকে ডেকে থামাই আর মহিলাটির ব্যাপারে বলি, কিন্তু যখনই আমরা মহিলাটির দিকে তাকাই তখন দেখি সেখানে কেউ নেই। দুজনেই ভয় পেয়ে যাই। আরে এইমাত্র মহিলাটি এখানেই ছিল, তাহলে মুহূর্তের মধ্যেই মহিলাটি কোথায় নাই হয়ে গেল? তখন আমার চোখ যায় সিফাতের মাথার উপর। দেখি আগুনের গুলা সিফাতের মাথার উপর শূন্যে ভাসছে, আর এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ভয়ে আমি এক পা দুপা করে পেছনে সরতে থাকি। সিফাতকে ইশারায় বলি, তোর মাথার উপর কিছু একটা আছে। সিফাত উপরে তাকাতেই দেখে সে আগুনের গোলাটি তার মাথার উপর শূন্যে ভেসে আছে। আমি সিফাতের দিকে তাকালে খেয়াল করি সে ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। এটা দেখে আমি দৌড়ে সিফাতকে ধরে ফেলি। সিফাত, জলদি পালা এখান থেকে, এই জিনিসটা ভালো না, এটা তো তোকে গ্রাস করতে চাচ্ছে, তাড়াতাড়ি পালা এখান থেকে। এই কথা বলেই দুজনে বাড়িতে চলে আসি। সিফাত মেজাজ হারিয়ে বলতে থাকে, রাতে না ঘুমিয়ে এত চেষ্টা করে যাচ্ছি, তবুও পেতনির দেখা পাই না। মাঝখান থেকে ওই আগুনের গুলাটা ঝামেলা করছে। সিফাত ভাবে আজ আমাবস্যা রাত আসতে চলেছে, তাই আজকের রাতে যেভাবেই হোক আমাকে পেতনির মাথার চুল আনতেই হবে। আর এসব আগুনের গুলা দেখে ভয় পেলে চলবে না, নয়তো সে রেশমাকে পাবে না। আজ আমাবস্যা রাতে যেভাবেই হোক সে পেতনির মাথার চুল নিয়ে আসবেই। এই কদিন সে বেহুদা সময় নষ্ট করেছে মাত্র, আজ আর কোনো সময় নষ্ট করা যাবে না। এক সময় দিন শেষে সন্ধ্যা নেমে আসে, চারপাশে অন্ধকারে ছেয়ে যায়। সিফাত প্রতিদিনের মতো আজও একটি টর্চ, দিয়াশলাই ও লোহার রড নিয়ে বেরিয়ে পড়ে। আজ সে সন্ধ্যাতেই বেরিয়ে পড়ে। প্রথমেই চলে যায় নদীর তীরে, কেননা সেদিন নদীতেই সে পেতনিকে দেখেছিল, তাই সেভাবে হয়তো পেতনিটা নদীতেই বেশি থাকে। এটা ভেবে নদীর তীরে সেই পেতনিকে খুঁজতে থাকে। চারপাশ এতটাই অন্ধকার হয়ে আছে, হবেই না কেন? আজ যে অমাবস্যার রাত, দীর্ঘ সময় খোঁজার পরও সে পেতনির দেখা পায়নি। সে ভাবে নদীর ওই পারে হয়তো পেতনির দেখা পেতেও পারে, তাই সে নৌকায় চড়ে নদীর ওই পারে যেতে থাকে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। সে ভাবে হয়তো নদীর ওপারে গেলে পেতনির দেখা পাবে, তাই সে এক মনে নৌকা বইতে থাকে। হঠাৎই সে নৌকায় প্রচণ্ড ঝাঁকি অনুভব করে। সাথে সাথে সে চমকে উঠে। পেছনে ফিরে তাকালে সে এখানে দেখে কেউই নেই। সিফাত আশেপাশে টর্চ মেরে দেখে, কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। সে আবারও নৌকা বাইতে থাকে। নৌকাটি এখন মাঝ নদীতে চলে এসেছে। সিফাত জানেও না যে অন্ধকারময় রাতে এই মাঝ নদীতে তার জন্য কি অপেক্ষা করছে। সিফাত সরল মনে নৌকা বাইতে থাকে। হঠাৎই তার চোখ যায় নদীর পানিতে। সে স্পষ্ট পানিতে কোনো আগুনের গুলা দেখতে পাচ্ছে। সে ভাবে, ধেত, হঠাৎই এই আগুনের গুলা আসলো কোথা থেকে? সিফাত উপরের দিকে আগুনের গুলার দিকে তাকায়, আর তখনই সে নৌকায় প্রচণ্ড ঝাঁকি অনুভব করে, আর সাথে সাথে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। অনেক কষ্টে সে কোনো রকম নৌকায় উঠে, আর নৌকায় ওঠার পর সে যা দেখে তা দেখার পর সিফাতের চোখ কপালে উঠে যায়। সিফাত দেখে সেই মহিলাটি নৌকার শেষ প্রান্তে বসে আছে। এটা দেখা মাত্রই ভয়ে তার গা কাটা দিয়ে উঠে। হঠাৎই মহিলাটি কোথা থেকে চলে আসলো। সিফাত ভাবে, যাক, আজ তাহলে পেতনি চুল নিতে পারবে। কিন্তু সে উপরে তাকাতেই দেখে সে আগুনের গোলাটি এখন আর দেখা যাচ্ছে না। মহিলাটি ভয়ানকভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সিফাত জানেও না যে আজকে তার সাথে কি ঘটতে চলেছে। মহিলাটি বলতে থাকে, তুই আমাকেই খুঁজছিস, তাই তো?
সিফাত কাপা কাপা গলায় বলে উঠে, হ্যাঁ আমি তোমাকেই খুঁজছি। মহিলাটি বলতে থাকে, অনেক দিন যাবৎ ভালো শিকারের আশায় ছিলাম। ওই দিনও তোকে আমি শিকার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আজ সেই শিকার পেয়ে গেলাম। আজকে অমাবস্যার রাত। তোকে শিকার করতে পারলেই আমি খুব শক্তিশালী হয়ে যাব। তখন কোনো কিছুই আমাকে পরাস্ত করতে পারবে না। সিফাত বলে, তোর সেই চিন্তা আর পূরণ হচ্ছে না, কেননা আজ আমি আমার কাজ করেই ছাড়ব। মহিলাটি এটা শুনে ভয়ানকভাবে হাসতে থাকে। হা হা, বোকা ছেলে, এটা জানে না যে সে কার সাথে কথা বলছে। সিফাত দ্রুত মহিলার গায়ে লোহার রড দিয়ে আঘাত করে, আর সাথে সাথে মহিলাটি পানিতে পড়ে যায়। সিফাত ভাবে, যাক ভালোই হলো, এখন মহিলাটি পানিতে ভেসে উঠলেই তার চুল কেটে নেব। কিন্তু মনে হচ্ছে মহিলাটি যেন পানিতে তলিয়ে গেছে, পানি থেকে আর যেন ভাসছে না। তাই সিফাত হাতে থাকা বইটা দিয়ে পানিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোথাও মহিলাটিকে দেখতে পাচ্ছে না। হঠাৎই সিফাত বুঝতে পারে তার কাঁধে কেউ একজন হাত রাখে। মুহূর্তেই সে চমকে ওঠে, আর পেছনে ফিরে তাকাতেই দেখে ভয়ানক দেখতে সেই পেতনিটা তার একেবারে সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সিফাত ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। তখন নৌকাটি দুলতে থাকে। সিফাত অনেক ভয় পায়, আর নৌকাটি অতিরিক্ত দুলতে থাকার কারণে সে আবারও নৌকা থেকে নদীতে পড়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আজ তার সাথে এত কিছু ঘটে যাচ্ছে। সিফাত অনেক কষ্টে পুনরায় নৌকায় উঠে আসে। এইবার সে দেখে ভয়ঙ্কর পেতনিটি নৌকার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। সেটি ভয়ানকভাবে হাসতে থাকে, আজ তুই তো গেলি রে। একথা বলেই পেতনিটি ধীরে ধীরে সিফাতের দিকে এগোচ্ছে। সিফাত ভয় পেয়ে যায়। সে পকেটে থাকা দিয়াশলাই বের করতেই দেখে সেটি পানিতে ভিজে গেছে। তারপর সিফাতের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা কোনো কাজে লাগেনি। তারপর সে আগুন ধরানোর বৃথা চেষ্টা করে, তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ততক্ষণে পেতনিটি তার খুব কাছে চলে আসে। সিফাত খেয়াল করে পেতনির শরীর থেকে উদ্ভট দুর্গন্ধ আসছে। পেতনিটি ভয়ানকভাবে হেসে বলতে থাকে, প্রতি আমাবস্যায় আমাকে শিকারের খুঁজে বের হতে হয়। অনেক খুঁজেও শিকার পাই না। আজ তোকে সহজেই পেয়ে গেলাম। তোকে মেরে আমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। একথা বলেই পেতনিটি সিফাতকে শক্ত করে ধরে ফেলে। সিফাত নড়াচড়া করতে পারছে না। সে বারবার বলছে আমাকে ছেড়ে দে, কিন্তু তার আকুতি আর মিনতিতে পেতনির মন গলেনি। সে তার মাথার লম্বা চুল দিয়ে সিফাতকে শক্ত করে পেঁচিয়ে ধরে। সিফাত ভাবে এটাই তার শেষ সুযোগ, তাই সে অনেক কষ্টে সাথে থাকা কাঁচিটা হাতে নিল। ততক্ষণে সিফাতের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে দেরি না করে পেতনির মাথা থেকে লম্বা এক গাছা চুল কেটে ফেলে, আর সাথে সাথে পেতনিটি সিফাতকে ছেড়ে দিয়ে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। আর দেখতে দেখতে পেতনিটি নৌকায় লুটিয়ে পড়ে। এখন তার সামনে পেতনির মৃতদেহ পড়ে আছে। সে ধীরে ধীরে পেতনিটির মৃতদেহের কাছে গিয়ে দাঁড়ায়। অনেক জ্বালিয়েছিস, আর তোকে সেই সুযোগ দেব না। সিফাত ভাবে, যাই হোক, এইবার আমি সফল হয়েছি। এইবার রেশমাকে আমি পেয়েই যাব। কিন্তু সে তখনও জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সিফাত চুলের গুছা হাতে নিয়ে উল্লাস করতে থাকে, আর ঠিক তখনই সে খেয়াল করে তার কাছে কিছুটা দূরে আগুনের গোলাটি দেখা যাচ্ছে। এটা দেখা মাত্রই সে ভাবে, এইটা আবার কি? পেতনিকে তো মেরেই ফেলেছি, কিন্তু এই আলোটা কিসের? সে খেয়াল করে আগুনের গোলাটি তার সামনে এসে থামে। সিফাত কিছুই বুঝে উঠতে পারছে না কি ঘটতে চলেছে। সে খেয়াল করে আগুনের গোলাটি ধীরে ধীরে পেতনির মৃত শরীরের ভেতরে প্রবেশ করে, আর সাথে সাথে পেতনিটি জীবিত হয়ে ওঠে। সেটি আবারও উঠে দাঁড়ায়। সিফাত কিছুই বুঝতে পারছে না সেই আগুনের গোলার সাথে এই পেতনির কি সম্পর্ক। পেতনিটি ভয়ানকভাবে হাসতে থাকে। তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? আমি মরিনি, আর আমাকে কেউ চাইলেই মারতে পারবে না। তুই আমার চুল কেটে আমার কিছুই করতে পারলি না। এখন তোকে শিকার করে আমি আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। একথা বলেই ভয়ঙ্কর পেতনিটি সিফাতের উপর হামলে পড়ে। সিফাত অনেক চেষ্টা করেও পেতনির সাথে লড়তে পারে না। লড়বেই বা কীভাবে? সে তো একজন মানুষ, তার তো পেতনির সাথে লড়াই করার মতো শক্তি নেই। পেতনিটি সিফাতকে শক্ত করে ধরে রাখে। সিফাত নড়াচড়া করতে পারে না। একসময় পেতনিটি বিকট আওয়াজে চিৎকার করতে করতে সিফাতের মুখখানা নদীর পানিতে ডুবিয়ে ধরে। সে একদমই নড়াচড়া করতে পারছে না। পানির নিচে দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই তার চোখের সামনে রেশমার চেহারাখানি ভেসে ওঠে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই
সিফাত পানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিফাতের নিথর দেহ নৌকায় পড়ে থাকে। পরদিন সকালে সবাই নদীর তীরে সিফাতের মৃতদেহটি খুঁজে পায়। সবার মতো আমিও সেখানে যাই। সিফাতের মৃত্যুর খবর শুনে এলাকার অনেকেই সেখানে ভিড় করে। আমি সেখানে গিয়ে দেখি সিফাতের হাতে এক গোছা চুল। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে রাতে সিফাতের সাথে কি ঘটেছে। অনেকেই বলছেন সিফাত পানিতে ডুবে মারা গেছে, কিন্তু আমি তাদের কথায় বিশ্বাসী নই। কেননা আমি তো জানি সে কার পিছনে ছুটছিল। সিফাতকে এই অবস্থায় দেখব তা কখনোই ভাবিনি। আমার দু চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। খেয়াল করি সিফাতের মৃত্যুর খবর শুনে সেখানে রেশমাও এসেছে। আমি রেশমার দিকে তাকিয়ে ভাবতে থাকি, আহারে, আজ বেচারা সিফাত তোর জন্যই অকালে পৃথিবী থেকে চলে গেছে। তারপর আমি ওই কবিরাজের কাছে যাই, গিয়ে কবিরাজকে বলি সিফাতের মৃত্যু কিভাবে হয়েছে। তারপর ওই কবিরাজ তন্ত্রমন্ত্রের মাধ্যমে গত রাতে সিফাতের সাথে কি কি হয়েছে এবং সিফাতের মৃত্যু কিভাবে হয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্যই আমরা অনেক কষ্ট করে রেকর্ড করি, ঘটনা কালেক্ট করি এবং সেটা ইউটিউবে আপলোড দিই। প্রিয় লিসেনার্স, আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এই প্রসেসিংগুলো করার জন্য। আপনারা যদি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্রিয় লিসেনার্স, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুই চার সেকেন্ড লাগছে প্রিয় লিসেনার্স। কিন্তু আমরা প্রিয় লিসেনার্স ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ঘটনাটি কীরকম লাগলো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে আরও একটি নতুন ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি পেত্নীর ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।